করব না। এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোমাকেও এক কথা বলতে আমার বারবার ভালো লাগছে না। তুমি তো সংসারটা চালাচ্ছ, তাই না? এই জন্যই তো ভুয়া ওষুধের কারবারটা তুমি করছো। ঠিক আছে, এখন থেকে তোমাকে আর সংসার চালাতে হবে না, এই সংসার আমি চালাবো। তা কিভাবে চালাবো শুনি? তুমি তো কাজবাজ কিছুই করছো না, আমার টাকাতেই তো এই সংসারটা চলছে। কিরকম বৃষ্টি হচ্ছে দেখেছো? এই বৃষ্টিতে গঙ্গায় প্রচুর মাছ পাওয়া যাবে। এখন আমার মনে হচ্ছে যদি মাছ ধরে আমি মাছের ব্যবসাটা করি তাহলে বোধহয় ভালো হয়। তুমি এই ভুয়ো ওষুধের কারবারটা বন্ধ করে দাও, আমি মাছ ধরে সংসারটা চালাবো। তা তুমি মাছ ধরে সংসার চালাও বা না চালাও সেটা তোমার ব্যাপার, তোমার কাজবাজ তোমার কাছে, আর আমার কাজ আমার কাছে। আমি কোনোভাবেই এই ভুয়া ঔষধের কারবার বন্ধ করতে পারবো না। এই ঔষধে বেশ লাভ রয়েছে, বুঝলে? এত লাভ খেতে হবে না। আরে বাবা, আমি যা মাছ ধরে নিয়ে আসবো তা দিয়েই আরামে সংসার চলে যাবে। তোমার এই ভুয়ো ওষুধের কারবারটা করতে হবে না, আমি টাকা চাই না এসব। তুমি চাও বা না চাও তা দিয়ে আমার কোনো কিছু দরকার নেই। আমার ব্যবসা আমি চালিয়ে যাব, এটাই আমার শেষ কথা। তুমি বারবার আমাকে বারণ করতে এসো না তো, তোমার বারবার বারণ করা আমার ভালো লাগে না। দেখো দেখো গিন্নি, শুধু মাছের ঝুড়িটা দেখো। আরে ভগবান আমাদেরকে আজকে দু হাত খুলে দিয়েছে, আমার মনে হয় কোনো দুঃখ থাকবে না আমাদের। কি সুন্দর চকচকে রূপোলি মাছ দেখেছো? এই মাছ যদি আমরা বাজারে নিয়ে বিক্রি করি তাহলে প্রচুর লাভ হবে গো। ঠিকই বলেছো, এবার আর আমাদের ঘরে অভাব থাকবে না। এই মাছ ধরে আমরা আমাদের উন্নতি করব। এবার তাহলে গঙ্গায় প্রচুর মাছ পড়েছে, তাই না? ভালোই মাছ তো উঠছে জালে। হ্যাঁ, দেখতেই তো পারছি, প্রতি বছরের চেয়ে এবছর মনে হচ্ছে মাছ একটু বেশি। এই মাছগুলো বাজারে চড়া দামে বিক্রি করতে হবে। আরে এগুলো তো আর যে সে মাছ না, একদম তাজা চকচকে মাছ। এক একটা কত বড় সেটা তো দেখছো তুমি। আরে দেখেছি গো দেখেছি, এই মাছ দেখে তো আমারই লোভ লেগে যাচ্ছে। ইচ্ছে তো করছে আমি রান্না করে খাই, বাজারে আর বিক্রি না করি। যেহেতু এতই ধরেছি, বাজারেও বিক্রি করব আর আমরাও খাবো। আরে আমরা আমাদের শখ পূরণ করব না? তাহলে তাড়াতাড়ি মাছ ধরো, মাছগুলো নিয়ে আবার বাজারে বিক্রি করতে হবে। মাছগুলো তো নরম হলে চলবে না, তাহলে ভালো টাকা পাবো না। আরে ঠিকই বলেছো গিন্নি, আমি তাহলে মাছগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। হ্যাঁ, এই বিক্রি করতে পারলে ভালো টাকা আসবে, তারপর বাড়িতে এসে জমিয়ে তুমি আর আমি মাছ ভাত খাবো। এ কি, আপনারা আমাদের বাড়িতে? বুড়িমা, আপনি নিজে হেঁটে আমাদের বাড়িতে এসেছেন? আপনি তো সুস্থ হয়ে গেছেন, দেখেছেন? আমি বলেছি না আমার ঔষধে কাজ দেবেই। তা তো দেখতেই পাচ্ছি, কি কাজ দিচ্ছে। তোমার সাথে একটা কথা বলতে এসেছি আমি। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তুমি কি দিয়ে এই ঔষধ বানাও বলো তো? আহা বুড়িমা, এইগুলো বললে তো আর আপনি বুঝতে পারবেন না। আমি আমার নিজের বুদ্ধি খাটিয়ে তারপরেই তো ঔষধ বানাই। এগুলো আপনার শুনে কোনো লাভ আছে বলুন? আপনি তো সুস্থই হয়ে গেছেন, দেখুন না। চুপ করো তুমি, তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি সেই প্রশ্নের উত্তর দাও তো। তুমি কিভাবে এই ঔষধটা বানাও? বললাম তো বুড়িমা, আপনার এগুলো জেনে কি লাভ বলুন? তুমি আবার কথা বলছো? আমি যে প্রশ্ন করেছি তার উত্তর না দিয়ে তুমি আবার কথা বলছো। তুমি তো ভালোই চালাক মেয়ে। আমার ছেলেকে বোকাশোকা পেয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছিলে, তাই না? কতদিন ধরে আমি অসুস্থ হয়ে এই বিছানায় পড়ে আছি, তুমি আমাকে উল্টো পাল্টা ওষুধ দিয়ে আরো অসুস্থ বানিয়ে দিচ্ছ। ঔষধ খেলে নাকি মানুষ সুস্থ হয়, তা তোমার ঔষধ খেয়ে আমি আরো অসুস্থ হয়ে গেছি। তুমি ভেবেছোটা কি এই ভুয়ো ঔষধের কারবার আর কতদিন চালাবে তুমি? বুড়িমা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার ঘরের অবস্থা তেমন ভালো নয়, রতন তেমন কাজ টাজ কিছু করতে পারে না। এই বর্ষা আসলে একটু মাছ ধরতে পারে, তাই আমাকেই ব্যবসা করতে হলো। আমি তো পেটের দায়ী করেছি বলুন, আমাকে আপনি ক্ষমা করে দিন।
কি হলো রতন দাদা, মন খারাপ কেন তোমার? আজকাল যাকে দেখছি তাকেই দেখি মন খারাপ করে বসে আছে। কি আর করবো রে, আমার বউটাকে বলেছি এই ভুয়ো ওষুধের কারবার যেন না করে। আমি যে কতবার বারণ করেছি তার হিসেব নেই, কিন্তু আমার চালাক বউ তো নাছোড়বান্দা, সে আমার কোনো কথাই শুনবে না। তাই সে তার লাভজনক পেশা চালিয়ে যাবে। তো এখন কি হয়েছে? কি আর হবে, যা ভয় পেয়েছিলাম তাই হলো। অবশেষে এসে আমার চালাক বউ ধরা পড়েছে। এখন তুমি বলো আমি মুখ দেখাবো কিভাবে? আমার মান সম্মান বলতে কিছু রইলো? ভালোই হয়েছে, একদম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল, খুশি হয়েছি আমি। এই কাজটা আরো আগে করলে ভালো হতো, এবার বোঝো ঠেলা। কি রে, কি ভাবছিস? এই ভাবছি তোমার সংসার এখন চলবে কিভাবে। তুমি একটা কাজ করো, তুমি তোমার আগের ব্যবসায় ফিরে যাও, সেটাই মনে হয় তোমার জন্য ভালো হবে। তুমি গোপাল দাদার সাহায্য নিতে পারো, গোপাল দাদা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। ঠিকই বলেছ, আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি মাছের ব্যবসাটা আবার শুরু করব। বৃষ্টি পড়লে এই এই মনটা কেমন যেন আঁকুপাকু করে মাছ ধরবার জন্য। এখন মাছের ব্যবসাটা চালালে ভালোই লাভ হবে, গঙ্গায় প্রচুর মাছ পড়েছে শুনছি, গোপালদা বলল। তাহলে বসে বসে কি ভাবছো? হ্যাঁ, ওসব ওষুধের কারবার মাথা থেকে ঝেড়ে ফেলে কাজ কামে মন দাও, গোপাল দাদার সাথে কাজ করে জমিয়ে ব্যবসা করো। গোপাল দাদা বাড়িতে আছো নাকি? হ্যাঁ রে, আছি, কিছু বলবি? আসলে দাদা আমার একটা সাহায্য প্রয়োজন ছিল, আমি না বিপদে পড়ে গেছি। কি সাহায্য লাগবে তোর, বল। তা কি বিপদে পড়েছিস? আমি তোমাকে বলেছিলাম না আমার বউ ওষুধের কারবার করে, আসলে সেটা ভুয়ো। আমার বউ ধরা পড়ে গেছে, এখন আমি গ্রামে মুখও দেখাতে পারছি না। এখন এভাবে বসে থাকলে তো আর চলবে না। আমি তো ভেবেছিলাম এবার আর মাছের ব্যবসাটা করব না, কিন্তু যেহেতু আমার বউয়ের এখন আয় হচ্ছে না, তাই আমাকে মাছের ব্যবসাটা করতেই হবে। আমি বারবার আমার বউকে বারণ করেছিলাম, কিন্তু আমার বউ কোনো কথাই শুনলো না। এ নিয়ে তুই কোনো চিন্তাই করিস না। আরে আমি তো আছি, আমি তোকে সাহায্য করব। তুই আবার মাছ ধরায় মন দে। গঙ্গায় এবার প্রচুর মাছ পড়েছে। তুই আর আমি মিলে যদি মাছ ধরে ব্যবসা করি তাহলে প্রচুর আয় হবে। আমিও সেই কথাই বলতে এসেছিলাম তোমার কাছে। তাছাড়া বৃষ্টি পড়লে মনটা কেমন কেমন করে, সারা বছর মাছ ধরে বড় হয়েছি তো তাই। ঠিক আছে, তাহলে কালকে থেকে তুইও আমাদের সাথে মাছ ধরতে যাবি। গাফিলতি করিস না কিন্তু, তাহলে কিন্তু আবার সংসার চলবে না। হ্যাঁ। না দাদা, এবার আর গাফিলতি করব না। আমি যেভাবেই হোক সংসার চালাতেই হবে আমাকে, না হলে দেখা যাবে আমার বউ আবার একটা ভুয়ো কারবার শুরু করেছে, তখন গ্রামেই থাকতে পারবো না। হ্যাঁ, এই দিকটা একটু খেয়াল রাখিস, তোর বউ যেন আবার কোনো কারবার খুলে না বসে। তুমি চিন্তা করো না দাদা, আমাকে মাছের ব্যবসাটা শুরু করতে দাও, তারপর দেখবে আমার বউকে আমি আবার আয়ত্তেই রাখবো। কোনো প্রকার চালাকি করতে দেব না। আমি যা আয় করব সেইটাই দিয়ে সংসার চলবে, এটাই আমার শেষ কথা। আকাশের অবস্থা ভালো নয়, মনে হয় বৃষ্টি নামবে। বর্ষাকাল এসে গেছে, এখন প্রায় সারাদিনই বৃষ্টি হবে। তাহলে তো দাদা আমরা মহা বিপদে পড়ে যাব। ঠিকই বলেছো দাদা, ছেলে মেয়ে পশু পাখিকে নিয়ে তো টেকা মুশকিল হয়ে যাবে। এই বর্ষায় আবার অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা না হয়ে যায়। ঘরে কিছু শুকনো খাবার মজুত করে রেখো সবাই। আমার চিন্তা হচ্ছে আমার হাঁস দুটো নিয়ে, কোথায় যাব এই বর্ষায়? এখন বাড়িতে যেতে হবে, সবাই দ্রুত বাড়িতে চলে যাও, পরে দেখা হবে কেমন? ভিজে তো একাকার হয়ে গেছো, বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়িতে চলে আসবে না? বর্ষার বৃষ্টির কোনো ঠিকানা আছে, যখন তখন নেমে পড়ে। বাবা, ঘরের ভেতর পানি পড়ছে। কি করব বাবা, আমাদের তো অনেক টাকা পয়সা নেই যে নতুন করে মেরামত করব। আগামীকাল কি খাবো সেটা নিয়েও চিন্তা করতে হয় আমাদের। হাঁস দুটোর কি হবে যদি অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়ে যায়? কিভাবে বাঁচবে খাবার না পেলে? সেটাই ভাবছি। অনেক রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। ঘরে তো খাবার কিছু নেই, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসো। সারা রাত বৃষ্টির জন্য কাজে যেতে পারলাম না, হাতে টাকাও নেই, বাজার করব কিভাবে? দেখো
তোমার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারো কিনা। আচ্ছা দেখি, তুমি ঘর থেকে ছাতাটা নিয়ে এসে দাও, আমি হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দিয়ে আসি, ওরা নিজেরা কিছু খাবার জোগাড় করে খেতে থাকুক। বাড়িতে আছো বিনোদা? আরে বন্ধু, তুমি আমার বাড়িতে? আরে এসো এসো এসো। বড় বিপদে পড়ে এসেছি বন্ধু। আগে তুমি খাটে বসো তো, তারপর দরকারের কথা বলো। যে হারে বৃষ্টি হচ্ছে, মনে হয় বড় রকম বন্যা হয়ে যাবে। এখন তো কাজও করা যাচ্ছে না। তাই তো মনে হচ্ছে। হাঁস দুটোকে নিয়ে আমি চিন্তিত। আমার বাড়ি নদীর কাছাকাছি হওয়ায় সন্দেহে থাকি যে কখন ঘর বাড়ি পশু পাখি এগুলো ভেসে যায়। চিন্তা করো না, হাঁস তো পানিতে সাঁতার কাটতে পারে, ভেসে থাকতে পারে। যাই হোক, তোমার ক টাকা লাগবে? হ্যাঁ, ঘরে কোনো বাজার নেই, ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যায় না। কত টাকা লাগবে তোমার? 1000 টাকা মতো। আচ্ছা বসো, দিচ্ছি টাকা। তাহলে আমি আসি বন্ধু। দুপুরের খাবারটা খেয়ে যেও। না বন্ধু, বাড়িতে বাজার নেই, আরেকদিন খাবো কেমন? দাদা, চাল কত টাকা কেজি? 30 টাকা আছে একটা, আর একটা আছে 35 টাকা। আপনাকে কোনটা দেব? আমাকে 30 টাকা কেজি করে ওটাই 10 কেজি দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আর কিছু নেবেন দাদা? চিড়া আছে আপনার দোকানে? আছে। কতটুকু দেব? কত টাকা করে কেজি? 50 টাকা প্রতি কেজি। 2 কেজি দেবেন। আচ্ছা দাঁড়ান। নাও, বাজারগুলো ব্যাগ থেকে বের করে নাও। শুনছো, রাস্তাঘাটের অবস্থা একদম ভালো না। ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমন চলতে থাকলে তো বন্যা হয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে গো। কিছুদিনের মধ্যে উঁচু কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। বাজারে শুনলাম বন্যা এসে পড়বে কিছুদিনের মধ্যে। আচ্ছা, খাওয়া শেষ করে শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। বন্যা হওয়ার কারণে তো আমাদের স্কুল বন্ধ হয়ে গেল। বন্যায় তো আমার বই খাতা সব ভেসে গেছে। বন্যা চলে গেলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে বাবা। গ্রামের নাম হরিহরপুর। এই গ্রামে বৃষ্টি হলেও উঁচু সমতল ভূমি হওয়াতে বন্যার পানি বেশি ওঠে না। হরিশের গ্রামের নদীর সাথে এই গ্রামের নদী এক হয়ে মিলেছে। হরিশের গ্রামের ঘর বাড়ি ভেসে এই গ্রামে এসে পড়েছে। আজিজ নামে একজন সৎ ব্যক্তি বাস করত হরিহরপুর গ্রামে। তিনি বাজার করে নদীর পাশে রাস্তা দিয়ে ফিরছিলেন। তার হাতে ব্যাগ। হঠাৎ দেখেন একটা হাঁসও ভেসে যাচ্ছে। তা দেখে আজিজ নদীর কাছে গিয়ে হাঁসটাকে হাত বাড়িয়ে পাড়ে নিয়ে আসে। পাড়ে তুলে দেখে হাঁসের পায়ে একটু চোট পেয়েছে। পায়ে চোট পাওয়ার কারণে সাঁতার কাটতেও পারছে না। এটাকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলি, পরে খোঁজ খবর নিয়ে আসল মালিককে ফেরত দেওয়া যাবে। তা দেখে আজিজ মনে মনে ভাবে যে সে হাঁসটাকে কোলে করে নিয়ে যেতে থাকলো। পথে আবুল নামের একজন যুবক আজিজের কোলে হাঁস দেখে জিজ্ঞাসা করে, কি ভাই, হাঁস কিনে আনলেন নাকি? না ভাই, আমি হাঁস কিনবার টাকা কোথা থেকে পাবো? এটা বন্যায় পাশের গ্রাম থেকে ভেসে আসছে, এটাকে নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমাকে দেন, আমি আমার বাড়িতে নিয়ে যাই। না ভাই, আমার কাছেই থাক। হাঁসটা আজিজকে নিতে দেব না। আপনি বাজারে গেলেন, তা হাঁস কোথায় পাইলেন? নদীতে ভেসে এসেছে, বাড়িতে ফেরবার সময় তা দেখে নিয়ে আসলাম। হাঁসটা অসুস্থ, যাও ঘর থেকে মলমের কৌটোটা নিয়ে এসো।
এখন তো বর্ষার বৃষ্টির কারণে পাশের গ্রামে বন্যা পানি সবকিছু ভাসিয়ে নিয়ে আসছে। এখন তো আর কার হাঁস তা তো খোঁজ নেওয়া সম্ভব নয়। বন্যা কমলে তখন হাঁসের মালিককে ফিরিয়ে দেব। আপনি যা ভালো মনে করেন। আপনার এখানে কি চান? আপনি নাকি একটা হাঁস কুড়িয়ে এনেছেন, সেটা দেখতে এসেছি। সেটা আপনাদেরকে বলল? আমরা শুনেছি। হ্যাঁ এনেছি তো। বাইরে নিয়ে আসেন, দেখবো। হাঁসটার কালারটা সুন্দর আর স্বাস্থ্যও ভালো আছে, বুঝলি? মালটাকে যে করেও খাতাতে হবে। আজিজ, বাইরে এসো। আবার কি বলবেন আপনারা? হ্যাঁ, আমরা হাঁসের মালিকের আত্মীয়কে নিয়ে এসেছি, সে হাঁস নিয়ে যাবে। ওনাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। ওনাদের আত্মীয়ের হাঁসই পানিতে ভেসে এসেছে। আপনাদের হাঁস হারিয়ে গেছে? তা আপনাকে দেখে তো মনে হয় না। আমি আপনাদের হাঁস দেব না, আপনারা এখন আসুন। আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। আপনাদের গ্রামে কারোর হাঁস এই বন্যায় ভেসে গেছে কি? না তো, তেমন তো কিছু শুনিনি। আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। একটা কাজে এসেছিলাম। কি কাজ জানতে পারি? হ্যাঁ পারেন। কিছুদিন আগে বন্যায় নদীতে একটি হাঁস ভেসে গিয়েছিল। সেটা কার আমি সেটাই অনুসন্ধান করতে এসেছি আর কি। আপনি কি পেয়েছেন? হ্যাঁ। ওই হাঁসটা আমার। কিভাবে বুঝবো যে ওই হাঁসটা আপনার? হাঁসের গায়ের রং বাদামি, গলায় একটা নীল রঙের পুঁথির মালা, আর ডান পায়ে চোট পেয়েছিল হারিয়ে যাওয়ার আগের দিন। পানির কারণে দোকানপাট সব বন্ধ থাকায় ওর জন্য মলম কিনতে পারিনি। আপনি আমার সাথে আমার গ্রামে চলুন, আপনার হাঁসটা নিয়ে আসবেন। আজকে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনি আপনার ঠিকানা দিয়ে যান, আমি সকালের দিকে রওনা হব। বাড়িতে আছেন ভাই? কে? আমি হরিশ, হাঁস নিতে এসেছিলাম। ও আপনি, দাঁড়ান দাঁড়ান, আসছি। আমি ভাবতেই পারিনি যে আমি আবার হাঁসটাকে ফিরে পাবো। হাঁসটার পায়ের আঘাত সেরে গিয়েছে, এখন সুস্থ আছে। আপনার উপকারের কথা আমি কখনো ভুলতে পারবো না। হাঁসটা আমার অনেক আদরের, আমার ছেলে মেয়েরা ওকে অনেক আদর করে। সকালের খাবার খেয়ে যাবেন, যাবার সময় আসুন আসুন। আজকে না, আর একদিন আসবো, কেমন? বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। বৈদ্যমশাইকে ডেকে পাঠিয়েছি, উনি এক্ষুনি চলে আসছেন। আমি আর পারছি না রে মা, বুকের মধ্যে খুবই যন্ত্রণা হচ্ছে, আর মনে হয় আমি বাঁচবো না। বাবা, তুমি এসব কি বলছো? আমরা তো সকলে আছি তোমাদের জন্য, তুমি এত চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আমার শরীর একদম ভালো নেই রে, বৈদ্য এসেও কিছু করতে পারবে বলে মনে হয় না। তুমি এসব কি বলছো? তুমি ঠিক হয়ে যাবে, একটু সহ্য করো। মা ঠিক কথাই বলেছে, একটু সহ্য করো বাবা, সব ঠিক হয়ে যাবে আবার। আর কিছুই ঠিক হবে না রে, কিছুই ঠিক হবে না। আমার সময় শেষ হয়ে এসেছে, কেউ আটকাতে পারবে না আর। আমার 3টে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিও মালতী, সুখে শান্তিতে ঘর করবে ওরা। আমি তো আর দেখে যেতে পারবো না। বাবা, বাবা, তুমি আমাদের সবার বিয়ে দেখে যাবে। তোমার কাজ কত দূর মালতী? আজকে কিন্তু সব ধানগুলো ভেঙে দিতে হবে। এই যে, আমি তো কাজ করেই যাচ্ছি, একবারও কাজ থামাইনি। কাজ হলে তবেই তো দুটো চাল দিয়ে যেতে পারবো।
বাড়িতে তিনটে মেয়ে আছে, পেট ভরাতে হবে তো। আচ্ছা মালতী, তোমার মেয়েরা তো বেশ বড় হয়ে গেছে, ওদের বিয়ে দিয়ে দিচ্ছ না কেন বলো তো? দিদি, মেয়েরা তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে দেব কি করে? আমার যে টাকাই নেই। কার বাড়ির বউ হবে আমার এই 3 মেয়ে? পাত্র কই? আচ্ছা, আমি তাহলে পাত্র দেখি। এবার মেয়েদের বিয়ে না দিলে সমাজ তোমাদেরকে যে এক ঘরে করবে। হ্যাঁ, তাহলে দেখুন, আমার কোনো অসুবিধা নেই। তাহলে বড় মেয়ের জন্য পাত্র দেখা শুরু করি। দিদি, আপনি পারলে 3টে মেয়ের জন্যই পাত্র দেখে দিন। একেবারে একসাথেই বিয়ে হয়ে যাক। 3 জনকে 3 বার বিয়ে দেব, অত টাকা আমার কাছে নেই। আচ্ছা মালতী, আমি পাত্র দেখছি। বিয়েতে যা খরচ হবে তা থেকে আমি কিছু দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রমলা, কমলা, কাজগুলো সব ঠিকঠাক করে করবি। জলদি হাত চালা, মায়ের আসার সময় হয়ে গেল যে। এই তো দিদি, আমার বাসন মাজা প্রায় শেষের দিকে, মা এলেই রান্না বসিয়ে দেব। কমলা, তোর কাপড় কাচা কত দূর? ভালোভাবে কাজগুলো করবি কিন্তু। আরে তুই চিন্তা করিস না রে, কমলা কাজ করছে মানে সব ঠিকঠাকই থাকবে। তুই আর বড় বড় কথা বলিস না, চুপচাপ কাজ কর। এলো আমার কত বড় নায়িকা। এই এই তোরা আবার শুরু করলি ঝগড়া করা? তোদের নিয়ে আমি আর পারি না। চুপ কর, চুপ কর, কাজগুলো তাড়াতাড়ি করে নে। এই দিদি, দেখ না ও আমাকে কেমন ভাবে বললো, আমি ওকে তো কিছু বলিনি। আরে তুই তো সবার থেকে ছোট, তাই জন্য তোকে একটু রাগিয়ে দিয়েছে আর কি। ও রাগাচ্ছে বলেই তুই রেগে যাচ্ছিস কেন? তুই রেগে গেলে ও তো আরো বেশি করে রাগাবে। মাথা মোটা একটা, কিচ্ছু বোঝে না। তুই যাই বলিস, আমি আর রেগে যাব না। যা তুই তোর কাজ কর, বাসন মাজ। এই তো আমার মিষ্টি বোন, যা রে কাজগুলো করে নে। মায়ের আসার সময় হয়ে এসেছে, মা চাল নিয়ে এলেই রান্না বসিয়ে দেব। এই তো আমি কাজ শুরু করে দিলাম। রমেশ, রতন, শুভ, তোরা কেউ বাড়িতে আছিস? আরে কবিতা কাকিমা যে, এসো এসো, ভেতরে এসে বসো। তোর আর দুটো ভাই কোথায় গেল? আমি তো সকলকেই ডাকলাম, ওরা তো কই, ওদের বাড়ি থেকে বেরুলো না। ওরা মনে হয় শুনতে পায়নি। আচ্ছা কাকিমা, আপনি আমার বাড়ির ভেতরে গিয়ে বসুন, আমি ওদেরকে ডেকে আনছি। আচ্ছা তাই কর। হ্যাঁ কাকিমা, বলো, আমাদের ডেকেছিলে? হ্যাঁ, তোদের সাথে দরকারি কথা আছে। দরকারি কথা? কি কথা গো? তোদের 3 ভাইয়ের তো বিয়ে হয়নি, বয়সও তো হয়ে গেছে। তোদের জন্য 3টে মেয়ে দেখেছি, খুব ভালো পরিবারের মেয়ে। হ্যাঁ, কিন্তু একটু গরিব, কিছু দিতে পারবে না। সব কাজকর্ম জানে। 3 বোন ওরা, পাশের গ্রামেই বাড়ি। বিয়েটা করে নে তোরা। গরিব হলেও অসুবিধা নেই, মেয়ে ভালো হওয়া চাই, মানে সব কাজকর্ম জানবে এরকম। 3 বোন আমাদের বাড়িতে চলে আসবে, কোনো অসুবিধে হবে না তো? না রে, খুব শান্তশিষ্ট মেয়ে, সুশীল ব্যবহার। আমি তো যাই ওদের বাড়ি মাঝে মাঝে, তাই বললাম তোদের। কি করবি তোরা? আমার মতে বিয়েটা করে ফেলাই ভালো। আমাদের তো মা বাবা কেউ নেই, বিয়েটা করে নিলে একাকিত্বটা কেটে যাবে। রমেশ, তুই কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস, আমি তোর সাথে একমত। আচ্ছা ঠিক আছে, তবে আমরা বিয়ে করে নেব, কেমন? আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি তোদের, তোদের মোটামুটি ভালোই সম্পত্তি আছে, তাই বিয়ের পর কোনোদিন ওকে বলবি না তুই গরিব, তাহলে কিন্তু সংসারে আগুন লেগে যাবে। কাকিমা, আমরা তো তোমায় আগেই বলেছি, গরিব বলে অসুবিধা নেই। মা, তোদের সব কাজ হয়ে গেছে, বসে আছিস দেখছি। হ্যাঁ মা, আমাদের সবার সব কাজ হয়ে গেছে, তাই জন্য একটু জিরিয়ে নিচ্ছি। বাহ, তাহলে একটু বিশ্রাম কর। আর হ্যাঁ, তোদের সাথে একটু দরকারি কথা আছে, সবাই আয়, এসে বস আমার কাছে। কি কথা গো মা? দরকারি কথা কি হতে পারে? তোরা শোন না আগে, তোদের বয়স তো হলো, তাই আমি ঠিক করেছি
তোদের এবার বিয়ে দেব। আমার বয়স বেড়ে যাচ্ছে, আর পারবো কিনা জানি না, তাই তোদের বিয়েগুলো এবার দিয়ে দেব। আর কিছুদিন পর হলে হতো না মা? না, হবে না। সমাজে থাকতে গেলে সমাজের মতো হয়েই থাকতে হবে। কবিতা দিদি তোদের জন্য পাত্র দেখছে, 3 জনের একসাথেই বিয়ে দেব। আচ্ছা মা, আমরা বিয়ে করে নেব, কিন্তু আমরা বিয়ে করে চলে গেলে তোমায় কে দেখবে মা? সে চিন্তা তোদের করতে হবে না, আমি ঠিক কাটিয়ে দেব। আরে সারাদিন তো কবিতা দিদির বাড়িতেই থাকি, শুধু দুপুরে আর রাত্রে ঘরে আসি। ছেলে যেন ভালো হয়, আমাদের উপর জোর জুলুম করবে এরকম ছেলে হলে খুব কষ্ট হবে আমাদের মা। এমনি এত কষ্টে মানুষ হয়েছি। না না, কবিতা দিদি ভালো ছেলেই দেখবে। মালতী, তোমার 3 মেয়ের জন্য 3 পাত্র পেয়ে গেছি। পাশের গ্রামের বাড়ি, বেশি দূরেও না। পাশের গ্রামের পাত্র? তাদের নাম কি? ছেলেরা কেমন? পাশের গ্রামের এক বাড়ির 3 ছেলে, কিন্তু তারা পাশাপাশি আলাদা আলাদা বাড়িতে থাকে। ছেলেরা খুবই ভালো। নাম হচ্ছে রমেশ বড় মেয়ের জন্য, রতন তোমার মেজ মেয়ের জন্য, আর শুভ তোমার ছোট মেয়ের জন্য। ছেলেরা কি করে? কেমন অবস্থা তাদের? ছেলেদের বেশ ভালোই জমি জায়গা আছে, তাতে লোক দিয়ে কাজ করায়। তাহলে তো বেশ ভালোই ধনী পরিবার, অনেক চাহিদা হবে না তাদের? না না, আমি কথাবার্তা সব পাকা করে ফেলেছি। কিচ্ছু দেওয়া নেওয়া হবে না, কিচ্ছু দেনা পাওনা নিবে না, শুধু মেয়ে ভালো হলেই হবে। বাহ, তাহলে তো বেশ ভালোই খবর। তোমার মেয়েরা সব রাজি তো? কারো কোনো আপত্তি নেই তো? ছেলেরা কিন্তু খুব ভালো। না না, আমাদের কোনো আপত্তি নেই, সবাই রাজি আছে। এবার একটা ভালো দিন দেখে বিয়েগুলো দিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কথাবার্তা হয়েই গেল, আমি এখন আসি। বাবা রমেশ, রতন, শুভ, তোমাদের সবাইকেই বলছি, আমার মেয়েদের খেয়াল রেখো, তোমরা খুব সুখে থাকবে। শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করবেন না, পাশের গ্রামেই তো আমরা আছি। আপনার কোনো দরকার পড়লে খবর দেবেন, আমরা ঠিক চলে আসব। হ্যাঁ শাশুড়ি মা, রমেশ ঠিক কথাই বলেছে। একদম নিজেকে একা ভাববেন না, আমরা সবাই আছি আপনার পাশে। দীপা, রমলা, কমলা, মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসিস মা, না হলে যে আমার খুব মন খারাপ করবে। আমরা আসবো তো তোমার সাথে দেখা করতে, এই তো পাশের গ্রামেই আছি। মা, তুমিও মাঝে মাঝে সময় পেলে চলে এসো আমাদের বাড়ি, আমরা সকলে মিলে গল্প করব, কেমন? যাবো রে মা, যাব, নিশ্চয়ই যাব। আর শোন, জামাই বাবা জীবন যে যেমন বলবে সেই রকম ভাবেই থাকবি, ঠিক আছে? একটু মানিয়ে গুছিয়ে নিবি। তুমি ওসব নিয়ে ভেবো না মা, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু তারপর আমরা ঠিক মানিয়ে নেব। আমরা 3 বোন তো পাশাপাশি আছি, যখন যা দরকার হবে চেয়ে নেব। সকলে মিলেমিশে থাকবি, একদম ঝগড়া ঝামেলা করবি না। শাশুড়ি মা, এবার আমরা আসি। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেল, যে খুব শীঘ্রই আসবো আপনার কাছে। আচ্ছা বাবা জীবন, এসো তাহলে, সাবধানে যেও। এই যে তুমি, তোমার দাদাদের অত দান করার কি আছে? তোমার জমি থেকে তোমার টাকা হচ্ছে, আবার ভাগ দেওয়ার কি আছে? আরে গিন্নি, আমি তো সবার ছোট, আমার কাজের সংস্থানটা বড় দাদারাই শিখিয়ে দিয়েছে, তাই জন্য রোজগারের একটা অংশ ওদের দিই। আচ্ছা আচ্ছা, সে আগে দিতে, এখন আর দেওয়া যাবে না। এখন তোমার বউ হয়েছে, বউয়ের খরচ আছে না? ওই টাকাগুলো জমিয়ে রাখলে কাজের কাজ হবে, ভবিষ্যতে আমাদেরই কাজে লাগবে। দেখো গিন্নি, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে, শুধু শুধু উল্টোপাল্টা কথা বলে ঝামেলা করছো কেন? এখন তো আমিই উল্টোপাল্টা হয়ে গেছি, আমার কথা আর শুনবে নাকি? তুমি যে আমাকে এসব কথা বলছো, ওই দাদারা আমার জন্য কত কি করেছে জানো? ওরা কিছু কিছু জমি আমার নামে লিখে দিয়েছে, আমি মাসে কিছু টাকা দিই বলে তোমার এত রাগ? হ্যাঁ, আমার এত রাগ, এখন থেকে তুমি আর ওদের একটা টাকাও দেবে না। ওটা তো তোমার জামাইবাবু হয়, নিজের দিদির স্বামী, অত হিংসা কিসের? সে আমার দিদি হোক বা অন্য কেউ,
আমি যেটা বলছি সেটা করবে, না হলে দেখো আমি কি করি। তুমি যা করবার করে নাও। যারা আমার জন্য এত কিছু করেছে তাদের জন্য আমি এটুকু করবই করব। রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ তো? ঠিক আছে, আমিও দেখাবো আমার নাম কমলা। কতদিন হয়ে গেল মেয়েগুলো আমার কাছে আসেনি। মনটা আজ খুব আনচান আনচান করছে। মেয়েগুলোকে একবার দেখতে পেলে মনটা শান্তি হয়। কি যে করছে মেয়েগুলো, কেমন যে আছে তারা। জামাই বাবা জীবন ভালো রেখেছে তো তাদের। ভালো লাগে না আর এইভাবে একঘেয়েমি জীবন। মেয়েগুলো যদি কিছুদিনের জন্য আমার কাছে আসে তাহলে তো মনটা ভালো লাগে। একদিন যাব, গিয়ে নিমন্ত্রণ করে আসব আমার বাড়িতে আসার জন্য। যাই, একটু জিরিয়ে নি, আবার তো কিছুক্ষণ পর কবিতা দিদির বাড়ি যেতে হবে। আচ্ছা, মেয়েগুলো ঝামেলা টামেলা করছে না তো? ঝামেলা করলে আমাকে গিয়েই সব ঠিকঠাক করে দিয়ে আসতে হবে। কি গো গিন্নি, আজকে দরজার ধারে দাঁড়িয়ে আছো যে? এই তোমারই অপেক্ষায় বসে আছি। আজকে তো সেই কখন বেরিয়েছো, দুপুরে খাওয়া দাওয়ার নাম নেই। তা কি করছিলে এতক্ষণ? ও আচ্ছা, আমি আজকে দুপুরে আসিনি বলে তোমার রাগ হয়েছে? আমি তোমার থেকে এসব কিচ্ছু শুনতে চাই না। তুমি কোথায় ছিলে সেটাই আমি জানতে চেয়েছি। আরে গিন্নি, আজকে তো মাঠে ধান ছাড়া হচ্ছিল, ওইখানেই দেরি হয়ে গেল। আবার কর্মচারীগুলোকে হিসেব করে টাকা দিলাম, কয়েক বস্তা ধান পাঠিয়ে দিলাম রমেশ দাদার বাড়িতে। আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো, তোমার শ্যামল দাদা তো তোমাকে কিছু দেয় না, তুমি কি করতে দাও এত কিছু? আমি একটা কথাও শুনবো না রমেশ তার নামে, একদম চুপ থাকবে। তুমি যে আমার উপর চেঁচালে, আমি তো ঠিক কথাই বললাম। কি দেয় তোমার রমেশ দাদা? সেই কবে থেকে এসে দেখছি তুমিই দিয়ে যাচ্ছ। তুমি তো আমার বাড়িতে এসেছো এই কিছুদিন হলো, আর